বৃষ্টি আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া শেরপুরের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে, বান্দরবান ও রাঙ্গামাটিরও বেশ কিছু এলাকা প্লাবিত। রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও বৈষম্য বিরোধীদের দুঃখ প্রকাশ। কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না। পাল্টাপাল্টি এজাহার মামলায় রূপান্তর। 4 লেনে উন্নীত হচ্ছে সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক সড়ক। ঢাকা সিলেট যাতায়াতের সময় বাঁচবে অন্তত 1 ঘন্টা। ব্যয় ধরা হয়েছে 1015 কোটি টাকা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। টানা বৃষ্টির কারণে প্লাবন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন, মোগরা সহ 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে আছে। এখনো পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। তলিয়ে আছে ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। বৃষ্টি আর ঢল অব্যাহত থাকলে হাওড়া নদীর বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা। বৃষ্টি হয়েছে শেরপুরেও, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে পানি কিছুটা বেড়েছে। ঝিনাইগাতি সদরের কালীনগর, পাগলার মুখ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানি থাকায় ধান শুকাতে পারছেন না তারা। উজানের পানি বাড়লে বন্যার শঙ্কাও করছেন এলাকাবাসী। ভারী বৃষ্টির কারণে বান্দরবানের নাইখংছড়ি, লামা ও আলীকদমের কিছু সড়ক পানিতে তলিয়ে আছে। তবে রুমা ও থানচি সড়কে পড়ে থাকা গাছ কেটে যোগাযোগ সচল করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে 220টি আশ্রয়কেন্দ্র। রাঙামাটিতেও বাঘাইছড়ি, জুরাছড়ি এবং বিলাইছড়ির নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন কেউ কেউ। খাগড়াছড়িতে পাহাড়ের মাটি ধসের ঘটনা ঘটলেও সড়কে ক্ষয়ক্ষতি হয়নি। উজানের ঢলের পানিতে প্লাবিত আখাউড়ার পূর্বাঞ্চল, সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করবো আমার সহকর্মী মহিউদ্দিন মিশুর কাছ থেকে। মিশু, সেখানকার অবস্থা জানাবেন। নতুন করে কোনো এলাকার প্লাবিত হওয়ার ঘটনা কি হয়েছে কিনা, আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা এ বিষয়ে, এবং দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সেখানকার মানুষ এখন কেমন রয়েছে? ইশরাত, আপনি যেমনটা জানাচ্ছিলেন, আসলে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী যে 3টি ইউনিয়নের কথা বলছিলেন, 3টি ইউনিয়ন কিন্তু এখন একেবারেই মানে বন্যা পরিস্থিতি উন্নত হয়নি। এবং সকাল 8টার পরে কিন্তু আমি যদি আমার সহকর্মীকে একটু চারিপাশে দেখাতে বলি, 8টার পর কিন্তু সামান্য বৃষ্টি, হালকা বৃষ্টি হয়েছে। এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সীমান্তবর্তী যে এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এবং মানে যেই জিনিসটা হলো শঙ্কার বিষয়, সেটি হলো যে হাওড়া নদী রয়েছে, ভারত থেকে প্রবাহিত এসে যে হাওড়া নদী তিতাস নদীতে মিশেছে, সেই হাওড়া নদীর যে পানি প্রবাহিত হচ্ছে স্রোত দ্বারাই, যদি এই হাওড়ার পার ভেঙে যায় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারণ করবে। এবং সেই ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি আছে তার চেয়ে কিন্তু আরো খারাপ, নতুন নতুন এলাকা প্লাবিত হবে। এবং এই যে এই এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু মানুষ আরো বেশি পানিবন্দী হবে। এবং এই পানিবন্দী মানুষদেরকে কিন্তু উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবেই তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়েছেন। এবং আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে এই বিষয়টি সরেজমিনে পরিদর্শন করতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক তিনি কিন্তু সরেজমিন এলাকায় আসবেন। এবং এই পরিস্থিতিতে যে বন্যা যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে মিশু, আপনি জানাচ্ছিলেন আখাউড়ার প্লাবিত অঞ্চলগুলো সম্পর্কে। ধন্যবাদ অনেক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছে মেজর সিনহার পরিবার। তবে কার্যকর হলেই চূড়ান্ত সন্তুষ্টি আসবে বলে জানান সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। বাদীপক্ষের অভিযোগ, তৎকালীন এসপি মাসুদ হোসেন এই ঘটনায় জড়িত ছিল, তাকে বিচারের আওতায় আনা যায়নি। তাকে চার্জশিট থেকে জোর করে বাদ দেওয়া হয়েছিল। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। রোববার রাতে রংপুর সেনানিবাসের কমান্ডারের সাথে এক বৈঠকে এমনটা জানান তারা। এদিকে এই ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া পাল্টাপাল্টি এজাহারকে মামলায় রূপান্তর করা হয়েছে। রংপুর মহানগরীর আর্মি স্টেডিয়ামে সেনা ক্যাম্প। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের সাথে 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের এই বৈঠক। এ সময় হামলায় জড়িত দুই দলের 4 সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেন তারা। একই সাথে ভবিষ্যতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতেও যে কোনো পরিস্থিতিতে সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। সেদিনে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, এতে আমাদের যারা ভাই ব্রাদার কেউ ইট হাতে নিয়েছিল, গাছের ডাল ভাঙিয়ে হাতে নিয়েছিল, তাদেরকেও আমরা আমাদের অবস্থান থেকে একটু সচেতন করেছি। আমাদের দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আন্দোলন করেছি। আগামী দিনেও এই রংপুরকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেই কাজগুলো করব। আমরা আমাদের 2 জন কর্মীকে সাথে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের 5-6 জন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সাথে নিয়ে আজকে এই আমাদের ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদেরকে নিয়ে এসে ওনার সাথে একটা আলোচনা হলো সেই সমস্যাটার সমাধান হয়েছে। এই দুঃখ প্রকাশের মাধ্যমে জিএম কাদেরের বাড়িতে হামলার পরিস্থিতির প্রাথমিক নিরসন হয়েছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। যারা দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা একটু হেল্প প্রয়োজন ছিল, এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন, এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও হবে না, এই দুটো দলের মাধ্যমে অন্তত। শনিবার মধ্যরাতে নগরীর পায়রা চত্বরে সেনাজেরার মুখে পড়েন বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শীর্ষ নেতারা। সে সময় হঠাৎই উপস্থিত হন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। গেল 29 মে জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে মহানগর কোতোয়ালি থানায়। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। 4 লেন মহাসড়কে উন্নীত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক সড়কটি। ঢাকা সিলেট সড়কপথে যাতায়াতে অন্তত 30 কিলোমিটার পথ কমে 1 ঘন্টা সময় বাঁচবে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছরের মধ্যে এই আঞ্চলিক সড়কটি 4 লেন সড়ক হিসেবে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। দেশের পূর্বাঞ্চলে সড়ক পথে যাতায়াতের জন্য পাড়ি দিতে হয় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক সড়ক মহাসড়ক। এর মধ্যে অন্যতম সরাইল লাখাই হবিগঞ্জ সড়কটি। জনভোগান্তি কমাতে 2 লেনের এই সড়ক 4 লেনে উন্নীতের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে মোট 8টি প্যাকেজে নির্মাণ কাজ হবে। ব্রাহ্মণবাড়িয়া অংশে ব্যয় ধরা হয়েছে 335 কোটি টাকা, আর হবিগঞ্জ অংশে 680 কোটি টাকা। এর মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সরাইল নাসিরনগর রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে গুরুত্ব বহন করে অবশ্যই। আর বর্তমানে রাস্তাটির প্রশস্ততা 5 পয়েন্ট আছে 5.5।
প্রায় 18 ফিট। আর যদি এটা বর্তমান যে টেন্ডার করা হয়েছে এটাতে 10.3 প্রায় 25 ফিটের কাছাকাছি ধরা হয়েছে। 51 কিলোমিটার সড়কটি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে প্রায় সমান দুই ভাগে বিভক্ত। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সাথে সিলেটের সড়ক পথে যোগাযোগের সময় কমবে প্রায় 1 ঘন্টা। গাড়িগুলো অনেক বাড়ি গাড়ি চলতেছে, কিন্তু টমটম অটোরিক্সা এগুলা অনেক সমস্যা করে, অ্যাক্সিডেন্টের আশঙ্কা বেশি। যোগাযোগ সবচেয়ে ভালো হবে, মনে করেন হবিগঞ্জ থেকে ঢাকা যাইতে শর্টকাট রাস্তা হবে, মানে মানুষের দূরত্ব অনেক কমে যাবে। এটা আমাদের এলাকার জনগণ যারা আছে এই রাস্তাটার উন্নয়ন হোক সবাই চায়। প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইন অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ডিসি অফিস থেকে যার পাশাপাশি মহাদার কার্যালয় থেকে আমরা ভূমি অধিগ্রহণ একটা এস্টিমেটও পেয়েছি। তো কাজে ভূমি অধিগ্রহণ ইউটিলিটি শিফটিং এবং নির্মাণ ব্যয় এগুলো সঠিক আছে, এখানে কোনো অতিরিক্ত ব্যয় ধরা হয়নি। আগামী 2 বছরের মধ্যে এই সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই বিষয়ে আরো জানবো, রাজশাহীর তাহেরপুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহীর সবচেয়ে বড় হাট তাহেরপুর হাট, আপনি এর আগের খবরগুলোতেও জানাচ্ছিলেন, সেখানকার খবরাখবর জানতে চাই আজ হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা এবার কি বলছেন? ইশরাত, হাটে পশু সরবরাহ, এই হাটে সাধারণত আমরা দেখি যে দুপুরের পরে আসলে হাটটি জমজমাট হয়ে ওঠে এবং এখন আপাতত গরু আসতে শুরু করেছে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এবং এই হাটে যারা রয়েছে তাদের কাছ থেকে একটু দামের বিষয় জানতে চাইবো। ছোট, মাঝারি, বড় গরু, কত মনের গরু কত টাকায় বিক্রি হচ্ছে একটু বলবেন আমাদের। আপনার 4 মণ ওজনের গরু 1,30,000, 32 এরকম হবে, আর 3 মণ ওজনের 90,000, 95,000, 1 লাখ এরকম হবে। বড় গরুগুলো বিক্রি হচ্ছে কিনা? বড় গরু হচ্ছে, ওটার দাম আসবে আপনার 2,20,000, 30,000 এরকম দাম আসবে। প্রতি বছরই তো ঢাকার পাইকাররা আসে, এবার কেমন অবস্থা? না, এবার ঢাকার পাইকাররা এখনো আসেনি। ধন্যবাদ আপনাকে। এমনি এখন যারা আসলে গরু বিক্রি করতে এসেছেন তাদের কাছে একটু জানতে চাইবো যে ব্যাপারী এসেছে কিনা, দাম কেমন বলছে, কি অবস্থা? দাম কম, দাম ধরেন যে গরুর দাম আসে 30, 40, 42। এখন কত বলছে? 40, 42 করছে। ধন্যবাদ আপনাকে। এবং ইশরাত, শুনছিলেন সেই সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম এবং এবছর অন্য বছরের থেকে কিন্তু যে ঢাকা এবং চিটাগাংয়ের যারা ব্যাপারী রয়েছে তাদের সংখ্যা কিন্তু কিছুটা কম, তবে দাম কমের একটি কথা বলছিলেন সহকর্মী তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরে থেকে রাজধানীর উদ্দেশ্যে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। দুপুরে ছেড়ে যাবে একটি ট্রেন। এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী সাগর ফরাজি আমার সাথে সে ব্যাপারে জানাতে যুক্ত হচ্ছেন। সাগর, কি পরিমাণ গরু নিয়ে ট্রেন চলাচল করবে সে বিষয়ে জানাবেন এবং রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কেমন দেখছেন আপনি? দেখুন, প্রতি বছর এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু জামালপুর থেকে গরু বোঝাই ট্রেন কিন্তু রাজধানীতে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি সকাল থেকে রেল স্টেশন, ইসলামপুর রেল স্টেশনে কিন্তু এসে ট্রেন দাঁড়িয়েছে এবং পাশাপাশি যে গরুগুলো যে অপেক্ষমান রয়েছে এই গরুগুলো কিন্তু মূলত আজকে যে বিকাল 3:50 যে ট্রেনটি ছেড়ে যাবে সেই ট্রেনটি কিন্তু দিয়ে কিন্তু যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, রেল কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টি জানিয়েছেন, এবার 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন কিন্তু রাজধানীতে যাবে। তার মধ্যে এটি প্রথম, আবার বিকেল 5টায় হচ্ছে একটি যাবে এবং আগামীকাল একটি ট্রেন যাবে। আর এই ট্রেনগুলোতে প্রত্যেকটি ট্রেনে কিন্তু 25টি করে ওয়াগন যুক্ত রয়েছে, অর্থাৎ বগি। সেই এক একটি বগিতে কিন্তু 16টি করে গরু কিন্তু বোঝাই করা যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই বিষয়ে আমরা কয়েকজন ক্রেতার সাথে অর্থাৎ ব্যাপারী এবং কি খামারিদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে ট্রেনে যাত্রা করলে গরু নিয়ে তাদের কিন্তু সুবিধা হয় এবং কি অল্প খরচে কিন্তু ট্রেন যাত্রা করা যায়। সেই সাথে কিন্তু একটি নিরাপত্তার ব্যাপারে কিন্তু ট্রেনে সবচেয়ে ভালো হয়। এছাড়া গরু যে বোঝাই করা হয়, গরু আমরা জানি যে গরু রাজধানীতে যাওয়ার পথে কিন্তু অনেকটাই ভোগান্তি পোহায়, গরু অসুস্থ হয়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।